হ্যালো আমার প্রিয় বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। ফায়ানের অগোচরে আরিমা এক ভয়ানক কাণ্ড করে বসেছে। সে যদি কোনোভাবে জেনে যায় আরিমাকে একদম ছক্কা মেরে অক্কা পাইয়ে দিবে, কিন্তু তবুও তার কিছু করার নেই। আফ্রিদের দিকে তাকিয়ে তার এত বড় পদক্ষেপ নিতে হয়েছে। বেচারা আর কত তার ভাইয়ের জন্য কাতরাবে। হসপিটালের সামনে এসে গাড়ি থেকে নামল সবাই। আফ্রিদ, ফারহা, আরিমা আগে আগে, আর তাদের পিছনে মনির, শুভ, বেলা আর সিমরান। নাদিমকে যে ফ্লোরে রাখা হয়েছে তারা সেখানে চলে গেল। এসে তো গেছি, কিন্তু ভিতরে ঢুকব কিভাবে? গার্ডরা যদি দেখে নেয় তবে তো নেতার কানে চলে যাবে। মনিরের কথা শুনে আরিমা নখ কামড়ানো বাদ দিয়ে তার দিকে তাকাল। তারপর চোখ মুখ খিচিয়ে উত্তর কাটল, শুভ কাজে অশুভ মানুষের নাম নিবি না বলে দিলাম, কিন্তু ভিতরে গেলে যদি বাকিরা ভাইয়াকে বলে দেয়? ভাইয়া কি পারি একটু চুপ করেন আর আমাকে ভাবতে দেন। আরিমার খুচানিমূলক কথায় ফারহা মুখ বাঁকাল। দেখ আফরিদ, নাদিম তোর ভাই, ওকে একজন এমপি হয়ে যদি নিজের দলের ছেলেদের সেফটি দিতে না পারে সে কিসের নেতা? আবার আমাদের বকবে বলে ভয় পাচ্ছি। চল ভিতরে, যা হবে আমি দেখে নিব। তবুও যদি থাম, ভাইকে দেখতে চাস না তাহলে যাওয়ার দরকার নেই, বাড়ি ফিরে যা। চল। আফরিদ অসহায় দৃষ্টিতে তাকালো আরিমার দিকে, তারপর বলে উঠল, ঠিক আছে চল, যা হবে দেখা যাবে। তারা সবাই করিডোর দিয়ে কেবিনের সামনে চলে গেল যেখানে নাদিমকে রাখা হয়েছে। আশ্চর্যের বিষয় কোনো গার্ড নেই এখানে। এই নেতা আবার কেমন নেতা? একজনকে মেরে রেখে গেলেও তো কেউ টের পাবে না। ভাবতেই আরিমা মুখ বাঁকাল। আফরিদ, তুই ভিতরে গিয়ে দেখা করে আয়, আমরা তারপর কেটে পড়ব। না জানবে নেতা সাহেব আর না বাজাবে বাঁশি। আরিমার কথার ধরন দেখে সবাই হাসল। আফরিদ কেবিনে ঢুকে গেল। ইশ, তার ভাইটার কি অবস্থা! এক পা করে নাদিমের দিকে এগোলো আফরিদ। তার হার্ট বিট করা বন্ধ করে দিয়েছে যেন। কি অবস্থা হয়েছে মানুষটার! সারা শরীরেই প্রায় ব্যান্ডেজ করা, সেখানে আবার ছোপ ছোপ রক্তের দাগ, কপালেও ব্যান্ডেজ। না জানি কত কষ্ট হচ্ছে তার ভাইয়ের। ভাবতেই চোখ দুটো ছলছল করে উঠল আফরিদের। এদিকে নাদিম কারো উপস্থিতি টের পেয়ে ভেবেছে ফায়ান এসেছে, তাই চোখ খুলে একবার তাকালো সামনের দিকে, কিন্তু এখানে সে ছোট ভাইকে একদম আশা করেনি। চোখ দুটো বড় বড় করে ফেল নাদিম। এখন কি হবে? কি বলবে সে ভাইকে? ভাইয়া! আফরিদের চোখ বেয়ে টপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নাদিম একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। তার যে দুর্বল হলে চলবে না। তুই তো জানিস আমি কি কাজ করি, সেখানে এসব সামান্য ব্যথা কিছুই না। এটা সামান্য ভাইয়া। নাদিম কিছু বলল না, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে সে। এই কাজ ছেড়ে দিলে হয় না? আফরিদের কণ্ঠে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। না। নাদিমের গম্ভীর কণ্ঠের জবাবে হতাশ হল আফরিদ। কেন ভাইয়া, প্লিজ ছেড়ে দাও এসব কাজ। উনি কেমন নেতা যে নিজের লোকদের নিরাপত্তা দিতে পারে না? নাদিম চমকে তাকালো আফরিদের দিকে, তারপর ক্রোধিত কণ্ঠে বলল, উনি আমাদের যথেষ্ট সেফটি দেন। আমার একটা ভুলের জন্য এই দশা আমার। আর ভুলে যাস না, একদিন সৌহার্দ্য ফায়ান খানি এই অসহায় নাদিমকে রাস্তা থেকে তুলে এনে পড়ালেখা করিয়েছে, এমনকি নিজের অ্যাসিস্ট্যান্ট রূপে দাঁড় করিয়েছে আমায়। আমি তার নুন খেয়েছি, ছেড়ে গিয়ে বেইমানি করতে পারবো না। আফরিদ চুপ হয়ে আছে। নাদিম যা বলেছে তা একদম সত্যি। তারা তো বস্তিতে থাকত, নাদিমকে দেখে মনে ধরে ফায়ানের। তারপর থেকেই নাদিমকে সাথে রেখে দিয়েছে ফায়ান। তুই কিভাবে এলি এখানে? ভাই জানিয়েছেন তোকে? না, উনাকে কথা বলতে শুনে নিয়েছিল আরু, সেই এনেছে আমাকে। বলিস কি? জলদি চলে যা, ভাইয়ের আসার টাইম হয়ে গেছে। আরু ম্যামকে দেখলে না জানি কেমন রিয়েক্ট করে বসে। কিন্তু আফরিদ আর কিছু বলতে পারল না। বাহিরে ঠাস করে শব্দ হওয়াতে তার স্বর ভিতরেই আটকে গেল। তবে কি ফায়ান এসেছে? আরিমাকে চড় মারল না তো? আফরিদ দৌড়ে বেরিয়ে এলো কেবিন থেকে। তারপর সামনে ফায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল সে। আরিমা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো বন্ধ করে বড় বড় শ্বাস ফেলছে। হয়তো রাগ কন্ট্রোল করতে চাইছে।
এদিকে ফায়ানের হাত ধরে দাঁড়িয়ে থাকা মেয়েটা আরিমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, যেন আরিমাকে থাপ্পড় মারাতে কত খুশি হয়েছে সে। এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। আমার অনুমতি ছাড়া কিভাবে এখানে এলে? কে দিয়েছে তোমাকে এত বড় স্পর্ধা? অ্যান্সার মি। ফায়ানের হুঙ্কারে কেঁপে উঠল আরিমা, এমনকি হসপিটালের প্রত্যেক স্টাফরাও ভয়ে জড়সড় হয়ে গেছে। কেউ এভাবে ফায়ানকে উচ্চস্বরে কখনো কথা বলতে দেখেনি। মেয়েটা কি অনেক বেশি অন্যায় করে ফেলেছে? ফায়ান, বাচ্চা মেয়ে বুঝেনি, তাই ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও এবারের মতো। মেয়েটার ন্যাকামো কণ্ঠের বুলি আরিমার কানে এসে ঠেকতেই চোখ পাকিয়ে তাকালো সে। কিভাবে ফায়ানের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, ইচ্ছে করছে মাথাটা ফাটিয়ে দিতে। পোশাকের কি ধরন! আরিমার দৃষ্টি দেখে ফায়ান জ্বলে উঠল, তারপর রেগে বোম হয়ে বলল, দেখেছ কিভাবে বেয়াদবের মতো তাকায়? একে নতুন করে ম্যানার শিখাতে হবে, বড়দের সাথে কিরূপ আচরণ করতে হয় তা বুঝি ভুলে গেছে এই মেয়ে। আমাকে ম্যানার না শিখাতে এসে নিজেরা আগে শিখুন। এটা হসপিটাল, কোনো পার্ক নয় যে এভাবে রং তামাশা করবেন। ঢলাঢলি করার হলে বেডরুমে যান, এখানে কি? আরিমার কথা শেষ হতে দেরি, কিন্তু ফায়ানের থাপ্পড় লাগাতে দেরি হয়নি। ফায়ান রাগে কাঁপছে, ইচ্ছে হচ্ছে এই স্টুপিড মেয়েটাকে জ্যান্ত কবর দিতে। ফায়ান দ্রুত পদে আরিমার দিকে এগিয়ে গেল, তারপর আরিমার মুখ চেপে ধরে বলল, নিজের সীমার মধ্যে থাক, সেটাই তোর জন্য ভালো হবে। না হলে আমার যদি তোকে সীমার মধ্যে ঢুকাতে হয় তাহলে নিজের চেহারা আয়নায় দেখে আটকে উঠবি। বলেই ফায়ান আরিমার গাল ছুঁড়ে ফেলার মতো করে ছেড়ে দিল। আরিমার চোখে পানি টলমল করছে। এতগুলো লোকের সামনে তাকে ফায়ান এভাবে অপমান করবে এটা ভাবতেও পারেনি আরিমা। গাল জ্বলছে, মনে হচ্ছে ব্যথায় ছিঁড়ে যাবে। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। বেবি, এই মেয়ে আমাকে ইনসাল্ট করলো দেখেছ? বলেই মেয়েটা ন্যাকা কান্না কাঁদতে লাগলো। হুট করেই ফায়ান যেন গলে গেল, একদম বরফের মতো যাকে বলে। ইলিশা, তুমি ওর কথা কানে নিও না। এ ধরনের পাবলিক খালি লাফাতেই জানে, আর কিছু না। যতসব রিডিকিউলাস পাবলিক। তা যা বলেছ। এই মেয়ে ভদ্র হলে কি পার্ক, ঢলাঢলি, বেডরুম এ ধরনের ওয়ার্ড ইউজ করতে পারত? মনে হচ্ছে এসব নিয়ে পিএইচডি করে ফেলেছে। জলদি একে ছাঁটাই করে দাও, না হলে দেখবে ঘরের শত্রু বিভীষণ। নোংরা মেয়ে কোথাকার! আরিমার অনুভূতি, অপমান, রাগ, ঘৃণা মিলিয়ে মনের ভিতর তুফান তুলেছে। সে ঝড়ের গতিতে ইলিশার সামনে এসে দাঁড়াল, তারপর ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারল, একদম গায়ের সব শক্তি দিয়ে। ইলিশা ফায়ানের হাত ছেড়ে ছিটকে দেয়ালের সাথে বাড়ি খেল। সঙ্গে সঙ্গে ফায়ান চেঁচিয়ে উঠল। ফায়ান যেই আরিমার দিকে এগোতে নিবে তার আগেই আরিমা ফায়ানের গালে চট করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। হসপিটালের রোগী সহ স্টাফরা নিজেদের মুখ ঢেকে নিল। যার হাতে যা যা আছে তা দ্বারা নিজেদের চোখ ঢেকে নিয়েছে। সৌহার্দ্য ফায়ান খানকে থাপ্পড়, এই মেয়ে আজকে শেষ। ফায়ান আরিমার দিকে আবার এগোতে নিলে আরিমা চেঁচিয়ে উঠে, খবরদার, খবরদার, আমার গায়ে যদি একটা আঘাত লাগে, আপনার রেপুটেশন নিচে নামাতে আমি দুবার ভাবব না। নিজের সীমার মধ্যে থাকুন। আমার সীমা কোথায় সেটা আমি খুব ভালোভাবেই জানি। আর হ্যাঁ, আপনার সো কল্ড গার্লফ্রেন্ডকে বলে দিবেন, এসব ছোটখাটো পোশাক পরে আপনার মতো নেতাদেরই সে ঘায়েল করতে পারে, যারা শুধু নারী লোভী। ফারদার আমার সম্পর্কে একটা বাজে কথা বলতে এলে তার মুখ আর মুখে রাখব না, টেনে ছিঁড়ে দেব একদম। সেখানে যদি আপনি বাধা দিতে আসেন তাহলে আপনার মুখ আগে ছিঁড়ব। মাইন্ড ইট। কথাগুলো বলেই আরিমা সেখান থেকে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে নামছে সে, চোখের পানি টপটপ করে পড়ছে। তার নেতা সাহেব এভাবে বলতে পারল তাকে? ওই মেয়েকে কিছুই বলল না। সে তো তার বাড়ির লোক, তবুও ওই মেয়েটা তার কাছে বড় হয়ে গেল, সবার সামনে কিভাবে অপমান করল তাকে। ভাবতেই আরিমার ভিতরটা জ্বলে যাচ্ছে। সে এটা কিছুতেই মেনে নিতে পারছে না, এতগুলো লোকের সামনে সে হাসির পাত্রী হয়েছে। এদিকে ফারহা ভাইয়ের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে নিজেও চলে এলো, তার পিছন পিছন সবাই বের হয়ে আরিমার পিছু নিল। না জানি কি অঘটন ঘটিয়ে বসে মেয়েটা। সবাই চলে যেতেই ফায়ান নিজের মুষ্টিবদ্ধ হাত খুলল, বড় বড় শ্বাস ফেলে রাগ দমাচ্ছে ফায়ান। আজ বাসায় ফিরে এর একটা ব্যবস্থা না করলেই নয়। দিনকে দিন লাগামছাড়া হয়ে যাচ্ছে আরিমা। বেবি, ইলিশা, তুমি বাসায় চলে যাও, আমার একটা কাজ আছে। কিন্তু? কোনো কিন্তু নয়, তুমি যাও। ওকে, লাভ ইউ বেবি, লাভ ইউ টু। ফায়ানকে হালকাভাবে জড়িয়ে ধরে বিদায় নিল ইলিশা।
এদিকে ফায়ান নাদিমের সাথে হালকা কথা সেরে বাড়ির দিকে রওনা হলো। আজকে কুরুক্ষেত্র বাঁধাবে সে। জনসম্মুখে সৌহার্দ্য ফায়ান খানকে থাপ্পড় মারা বের করে দিবে। এদিকে নাদিম আল্লাহ আল্লাহ করছে যাতে ফায়ানের রাগ কমে যায়, না হলে আজকে আরিমা শেষ। সে জানে ফায়ানের রাগ সম্পর্কে। ফায়ান গাড়ি পার্ক করে এসে এক্সট্রা চাবি দিয়ে মেইন ডোর খুলে ভিতরে প্রবেশ করল। তারপর আশেপাশে তাকিয়ে আরিমাকে খুঁজতে লাগলো, সব শেষ করে দিবে আজকে। আরিমা, আরিমা। পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে আরিমাকে চেঁচিয়ে ডেকে উঠল ফায়ান। এমতাবস্থায় দেখতে পেল আরিমা ডাইনিং এ বসে মনের সুখে পানি খাচ্ছে। ওর এত সুখ বোধহয় ফায়ানের সহ্য হল না, তাই গ্লাসটা টান দিয়ে এনে মেঝেতে ছুঁড়ে ফেল ফায়ান। তারপর আরিমার চুলির মুঠি ধরে হেঁচকা টান দিয়ে দাঁড় করিয়ে দিল। এত শক্ত করে চুল ধরেছে ফায়ান, যার জন্য আরিমা ব্যথায় হাত ছাড়ানোর জন্য ছটফট করতে লাগল। সে যত ছাড়ানোর চেষ্টা করছে ফায়ান তত জোরে আঁকড়ে ধরছে। ফারহা পানি নিতে এসে এই অবস্থা দেখে পানির বোতলটা ফেলে দিয়ে দৌড়ে ছুটে গেল ফায়ানের দিকে। ভাইয়া, কি করছো? ছাড়ো ওকে। হসপিটালে অপমান করে মেরে মন ভরেনি, আবার মারতে এসেছো, সমস্যা কি তোমার? ফারহার কথায় ফায়ানের রাগ আরও তীব্র হল। সে ফারহাকে ধাক্কা দিয়ে সরিয়ে আরিমার গালে ইচ্ছেমতো থাপ্পড় দিতে লাগল। এদিকে ফারহা পড়ে যেতে যেতে নিজকে সামলে নিল। তারপর চেঁচিয়ে সবাইকে ডাকতে লাগল, আম্মু, বড় আম্মু, ভাইয়া, আপু কোথায় তোমরা, তাড়াতাড়ি আসো, ভাই আরুকে মেরে ফেলল। বলতে বলতে ফারহা কেঁদে দিল। এই মুহূর্ত থেকে সে তার বড় ভাইকে বড্ড ঘৃণা করে। ফারহা আবার এগিয়ে গেল ফায়ানের দিকে। ফায়ান এলোপাথারি মেরেই চলেছে আরিমাকে। আরিমা তাল পাচ্ছে না কি করবে না করবে। ফায়ান এবার একটু জোরেই ধাক্কা দিল ফারহাকে, যার ফলে সে ছিটকে দূরে পড়ার আগেই সাহিত্য এসে তাকে ধরে নিল। তারপর সোজা করে দাঁড় করিয়ে দ্রুত ফায়ানের দিকে ছুটল। ফায়ান আরিমার গলা চেপে ধরেছে। আজকে মনে হয় মেরেই ফেলবে সে আরিমাকে। খুনের ভূত চেপেছে মাথায়। খুব শখ না তোর, তুই আমার রেপুটেশনে আঘাত হানবি? আজকে তোকে এখানে মেরেই পুঁতে দিব। ফায়ান দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল আরিমার উদ্দেশ্যে। এদিকে আরিমার পরাণ পাখি যায় যায় অবস্থা। ঠোঁট কেটে রক্ত পড়ছে, কপালে জখম হয়ে গেছে। ঠোঁটের কোণ ফেরে রক্ত বেয়ে পড়ছে। দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে এখনই মারা পড়বে সে। সাহিত্য এক ঝটকায় ফায়ানকে দূরে সরিয়ে আনল। সাহিত্যের আচমকা আক্রমণে ফায়ান আরিমাকে ছেড়ে দুপা পিছিয়ে গেল। তারপর ক্রোধিত নয়নে